সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছো পরম করুণাময়ের অশেষ রহমতে ভালোই আছো। আমিও মহান রব্বুল আলামিনের অসীম কৃপায় এখন পর্যন্ত ভালো আছি। তোমরা আমাদের জন্য দোয়া করবে, আমরাও সবসময় তোমাদের জন্য দোয়া করি। আমি আবারও স্বাগত জানাচ্ছি তোমাদের অনলাইন ভিত্তিক ক্লাসে, যে ক্লাসটির ব্যাপারে সবসময় আমাদের অনুপ্রেরণা দিয়ে আসছেন আমাদের কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয়। আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব কর্মধারয় সমাস নিয়ে। আমরা বিগত ক্লাসে অন্যান্য শ্রেণীবিভাগগুলো নিয়ে আলোচনা করেছি। আমাদের কর্মধারয় সমাস এবং অব্যয়ীভাব সমাস, এই দুটি সমাস বাকি আছে। আগামী ক্লাসে আমি অব্যয়ীভাব সমাসটি নিয়ে আলোচনা করব। চলো তাহলে আমরা আজকে জানি কর্মধারয় সমাস কি এবং এর শ্রেণীবিভাগগুলো কি কি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো আমি সংক্ষেপে এখানে কর্মধারয় সমাসের সংজ্ঞাটি তোমাদের সামনে তুলে ধরেছি। বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের যে সমাস হয় তাই কর্মধারয় সমাস। এবং আরেকটি কথা সেই সাথে মনে রাখতে হবে যে কর্মধারয় সমাসে পরপদের অর্থের প্রাধান্য পায়। একটা জিনিস বলেছি যে কর্মধারয় সমাস মানেই হচ্ছে কি, বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয়। এবং একটা জিনিস সবসময় তোমরা খেয়াল রাখবে যে দেখো আমি কয়েকটি উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। কর্মধারয় সমাসে সবসময় পূর্বপদটি বিশেষ্য হতে পারে, বিশেষণ হতে পারে, আবার কখনো বিশেষণ হতে পারে, বিশেষ্য হতে পারে। কখনো দেখো পূর্বপদটি বিশেষ্য, পরপদটি বিশেষণ হতে পারে। কখনো পূর্বপদটি বিশেষণ, পরপদটি বিশেষ্য হতে পারে। কখনো দুটি পদেই বিশেষ্য, আবার কখনো দুটি পদেই বিশেষণ হতে পারে। আমি দেখো যে উদাহরণটি ব্যবহার করেছি এখানে, যে প্রথম পদটি বিশেষ্য, পরের পদটি বিশেষণ। যেমন অধম যে নর, নর আদম, নর হচ্ছে বিশেষ্য, অধম হচ্ছে বিশেষণ। বিশেষণ এবং বিশেষ্য পদে যে কর্মধারয় সমাস হয়, যেমন নীল বিশেষণ পদ, পদ্ম হচ্ছে বিশেষ্য পদ। বিশেষ্য এবং বিশেষ্য পদে যে কর্মধারয় সমাস হয়, যেমন দেখো সিংহ পুরুষ, দুটি হচ্ছে বিশেষ্য পদ। সিংহ বিশেষ্য পদ, পুরুষও বিশেষ্য পদ। বিশেষণ এবং বিশেষণ পদে যে কর্মধারয় সমাস হয়, যেমন কাঁচা অথচ মিঠা, কাঁচা মিঠা, কাঁচা এবং মিঠা দুটি হচ্ছে বিশেষণ পদ। তোমাদের আমি প্রথম ক্লাসেই আমি এই পূর্বপদ কি পরপদ কি সেটি নিয়ে আমি আলোচনা করেছিলাম, এবং আমাদের অবশ্যই এই পূর্বপদ পরপদ চিনতে হবে এবং কোন পদের অর্থের প্রাধান্য পেয়েছে সেটিও আমাদের বুঝতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এই কর্মধারয় সমাস সম্পর্কে তাহলে আমরা জানলাম যে বিশেষ্য এবং বিশেষণ এবং বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য এবং বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয়। এবং এখানে পূর্বপদটি কখনো বিশেষ্য, কখনো বিশেষণ হয়, আবার পরপদটিও কখনো বিশেষ্য, কখনো বিশেষণ হয়। কর্মধারয় সমাসের কয়েকটি শ্রেণীবিভাগ আছে, যেমন দেখো মধ্য পদলোপী কর্মধারয় সমাস। আমরা গত ক্লাসে বহুব্রীহি সমাস আলোচনা করেছিলাম, সেখানে আমরা মধ্য পদলোপী বহুব্রীহি সমাস পেয়েছি। তো আমরা নামকরণ থেকেই আমরা বুঝতে পারি মধ্য পদলোপী কর্মধারয় সমাস কি। অর্থাৎ যে কর্মধারয় সমাসে ব্যাস বাক্যের মাঝখানের পদ লোপ পায় সেটি হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। অর্থাৎ আমরা ব্যাস বাক্য করতে গিয়ে হয়তো অনেকগুলো পদ ব্যবহার করব, কিন্তু সমস্ত পদে গিয়ে তার কিছু পদ লোপ পেয়ে যাবে। যেমন দেখো সিংহ চিহ্নিত যে আসন, সিংহাসন, এখানে আমরা এই চিহ্নিত এই পদটিকে আমরা বাদ দিয়েছি সমস্ত পদে, এখানে কি হয়েছে সিংহাসন, তাই এটি মধ্য পদলোপী কর্মধারয়। আবার বলতে পারি যেমন স্মৃতিসৌধ, স্মৃতি রক্ষার্থে যে সৌধ, স্মৃতিসৌধ। এখানে ব্যাস বাক্যের মধ্যে যে রক্ষার্থ শব্দটি আছে আমরা সমস্ত পদে সেটি বাদ দিলাম বলেই এটি মধ্য পদলোপী কর্মধারয় সমাস। এবারে দেখো উপমান কর্মধারয় সমাস আর উপমিত কর্মধারয় সমাস। এটি বোঝার আগে, উপমান এবং উপমিত কর্মধারয় সমাস বোঝার আগে আমাদের দুটো জিনিস বুঝতে হবে। একটি হচ্ছে উপমান কি আর একটা হচ্ছে উপমেয় কি। দুটি বস্তুর মধ্যে যখন তুলনা করা হয়
তখন যাকে তুলনা করা হয় সেটি হচ্ছে উপমেয় এবং যার সাথে তুলনা করা হয় সেটি হচ্ছে উপমান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও খেয়াল করো যে দুটি বস্তুর মধ্যে যখন আমরা তুলনা করব তখন যাকে তুলনা করা হয় সে হচ্ছে উপমান এবং যাকে তুলনা করা হবে সেটি হচ্ছে উপমেয় এবং যার সাথে তুলনা করা হবে সেটি হচ্ছে উপমান। আমি একটা উদাহরণ দিয়ে দেখো, এদিকে তোমাদের একটি উদাহরণ দিয়ে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। ভ্রমর কৃষ্ণ কেশ, এখানে হচ্ছে মূলত কেশকে ভ্রমরের সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ কেশ হচ্ছে উপমেয়, যাকে তুলনা করা হয়েছে সে হচ্ছে উপমেয়, আর উপমান হচ্ছে ভ্রমর। আর কৃষ্ণ এটি হচ্ছে সাধারণ ধর্মবাচক পদ বা গুণবাচক পদ, সোজা কথায় এটি একটি বিশেষণ পদ। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে উপমান কি এবং উপমেয় কি। এবারে আসো যে উপমান কর্মধারয় সমাস কি। উপমান কর্মধারয় সমাস হচ্ছে সেই সমাস যেখানে উপমান পদের সাথে গুণবাচক বা ধর্মবাচক পদের সমাস হয়, সেটি হচ্ছে উপমান কর্মধারয় সমাস। এবং এই উপমান কর্মধারয় সমাসে উপমেয় যে পদটি সেটি সবসময় উল্লেখ নাও থাকতে পারে। যেমন দেখো, তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র। এখানে তুষারের ন্যায় শুভ্র কি সেটি আমরা এখানে পাইনি, অর্থাৎ উপমেয় পদটি পাইনি, কিন্তু উপমান যার সাথে তুলনা করা হয়েছে অর্থাৎ তুষারের সাথে তুলনা করা হয়েছে সেটি আমরা পেয়েছি এবং সেই সাথে একটি গুণবাচক পদ পেয়েছি, যেমন শুভ্র, এটি একটি গুণবাচক পদ। তাহলে অবশ্যই আমরা দেখব যে উপমান কর্মধারয় সমাসে সবসময় এরকম একটি গুণবাচক পদ অর্থাৎ বিশেষণ পদের উল্লেখ থাকবে। তুষার শুভ্র, আমরা সমস্ত পদটি দেখে আমরা চিনতে পারবো যে তার কারণ হচ্ছে এই শুভ্র এটি একটি বিশেষণ পদ। তো যখনই বিশেষণ পদ থাকবে তখনই আমরা বুঝতে পারবো যে, এবং সেই সাথে তুলনা থাকবে দুটি বস্তুর মধ্যে, এবং তাহলে আমরা বুঝতে পারবো সেটি হচ্ছে উপমান কর্মধারয় সমাস। এবারে আসো উপমিত কর্মধারয় সমাস কি। উপমিত কর্মধারয় সমাস হচ্ছে যেখানে গুণের উল্লেখ না থেকে উপমেয় পদের সাথে উপমান পদের যে সমাস হয় সেটি হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। এখানে আমরা উপমান কর্মধারয় সমাসে যেমন একটি গুণের উল্লেখ পেয়েছি, উপমিত কর্মধারয় সমাসে সেরকম কোনো গুণের বা কোনো ধর্মবাচক পদের উল্লেখ থাকবে না। দুটিতেই দেখো, এখানে উপমান কর্মধারয় সমাসেও দুটি বস্তুর মধ্যে তুলনা, উপমিত কর্মধারয় সমাসেও দুটো বস্তু বা দুটি জিনিসের সাথে তুলনা, কিন্তু উপমান কর্মধারয় সমাসে একটি সাধারণ গুণবাচক পদের উল্লেখ থাকে, কিন্তু উপমিত কর্মধারয় সমাসে কোনো গুণবাচক পদের উল্লেখ থাকবে না। এবং এখানে আরেকটি জিনিস মনে রাখতে হবে যে ব্যাসবাক্য করার সময় আমরা সবসময় উপমিত পদটিকে আমরা প্রথমে লিখব, উপমিত কর্মধারায় উপমেয় পদটিকে আমরা, অর্থাৎ যাকে তুলনা করা হবে সেই পদটিকে আমরা প্রথমে লিখব। এটি হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। এবারে আসো রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাসে এখানে ঠিক দুটি বস্তু বা দুটি জিনিসের মধ্যে তুলনা নয়, একটা অভেদ কল্পনা করা হয়, অর্থাৎ একটা অভিন্নতা কল্পনা করা হয়। মনে করা হয় যেন দুটি জিনিস যেন একই, যেমন বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু, মন রূপ মাঝি, মন মাঝি, প্রাণ রূপ পাখি, প্রাণ পাখি। এখানে দেখো মন রূপ মাঝি, এখানে মনকে ঠিক মাঝির সাথে তুলনা করা হয়নি, অর্থাৎ মন যেভাবে মানুষের শরীরকে যেভাবে পরিচালিত করে, একজন মাঝিও একটি নৌকাকে সেভাবে পরিচালিত করে। প্রাণ রূপ পাখি, পাখি যেমন করে উড়ে যায় তেমনি মানুষের প্রাণটাও উড়ে যায়, এজন্য একটা অভেদ কল্পনা বোঝায়, এখানে ঠিক তুলনা বোঝায় না, সেজন্যই এটাকে বলা হয় রূপক কর্মধারয় সমাস। তো তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম যে কর্মধারয় সমাসের মোটামুটি আমরা যে চারটি শ্রেণীবিভাগ সেটি নিয়ে আমরা আলোচনা করেছি। একটি হচ্ছে মধ্যপদলিপি কর্মধারায়, একটি উপমান কর্মধারায়, একটি উপমিত কর্মধারায়, আর একটি হচ্ছে রূপক কর্মধারায়। অবশ্যই তোমরা বাসায় বসে তোমাদের একটি ব্যাকরণ বই খুলে নিয়ে এবং সেই সাথে আমার ক্লাসটি দেখে তোমরা আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করবে, এবং আশা করছি আমার ক্লাসগুলো তোমরা ফলো করছো। তোমাদের সাথে আবারও দেখা হবে এই অনলাইন ভিত্তিক ক্লাসে। আসসালামু আলাইকুম।